হ্যালো, স্বাগতম আজকের ক্লাসে। তো আজকের ক্লাস আমাদের বেসিক এক্সেল কোর্সে ছিল। তো আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। সো দ্বিতীয় ক্লাসে শুরু করার পূর্বে আমি কিছু কথা বলতে চাই। তো এক্সেল মূলত মাইক্রোসফটের একটি প্রোডাক্ট এবং হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্টের মধ্যে অন্যতম। তো মাইক্রোসফট এক্সেলে মূলত হচ্ছে সূত্র এবং অফিসিয়াল যে কাজগুলো হয় সেগুলো করে থাকে বেশিরভাগই। তো মাইক্রোসফট এক্সেলের মূল যে আকর্ষণ সেটা হচ্ছে ফর্মুলা। তো এই আজকে আমরা নতুন কিছু ফর্মুলা শিখব। তো ফর্মুলা থেকে আমরা বিভিন্নভাবে আহ ডাটাকে অর্গানাইজ করতে পারি ফর্মুলার মাধ্যমে। সো আজকে ক্লাস নোটটা একটু দেখি, আজকে ক্লাস নোটে আমরা কি কি শিখতে যাচ্ছি। সো এখানে গণনা বা যোগের জন্য আমরা কিছু ফাংশন ইউজ করে থাকি, যেমন হচ্ছে সাম, সাম ইফ, সাম ইফস। সো এখানে বিবরণ দেওয়া আছে, আমি বিবরণ পড়লাম না। তারপর হচ্ছে ডাটা গণনার জন্য আমরা কিছু ফাংশন ইউজ করে থাকি, অর্থাৎ কয়টি ডাটা আছে সেই সংখ্যাগুলো গণনা করার জন্য। কাউন্ট, কাউন্ট এ, কাউন্ট ইফস, কাউন্ট ইফ। তারপর হচ্ছে গড় নির্ণয়ের জন্য কিছু ফাংশন ইউজ করা হয়, এখানে দেওয়া আছে। তারপরে সর্বোচ্চ সর্বনিম্ন মান আমরা নির্ণয় করতে পারি, সেটাও দেওয়া আছে। অ্যান্ড লাস্ট এন্ড ফাইনাল যেগুলো হচ্ছে সংখ্যা বা গুণ করার জন্য আমরা ব্যবহার করতে পারি। এখানে একটা ফাংশন প্রোডাক্ট গুরুত্বপূর্ণ একটা ট্রিম, স্পেস বাদ দেওয়ার জন্য অতিরিক্ত যে স্পেস থাকে বিভিন্ন ওয়ার্ডের মাঝখানে সেগুলো বাদ দেওয়ার জন্য আমরা ট্রিম ব্যবহার করতে পারি। প্রপার, প্রপার হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিটি শব্দের প্রথম অক্ষর বড় করে, যেমন হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে নামের প্রথম অক্ষরগুলো ছোট হাতে থাকে বা বড় হাতের সবগুলো বড় হাতে থাকে, তো সেগুলো হচ্ছে যাতে কাস্টমাইজ করা যায় এবং হচ্ছে প্রথম অক্ষর বড় হাতের করা যায়, সেজন্য হচ্ছে প্রপার ইউজ করা হয়। তারপরে কনক্যাটেনেট, এটা হচ্ছে একাধিক টেক্সট একত্রে যোগ করার জন্য, মানে ফার্স্ট নেম আর লাস্ট নেম আলাদা আলাদা সেলে দেওয়া থাকলে এক সেলে ফুল নেম আকারে কিভাবে আমরা আনতে পারি সেটাও আমরা দেখবো এক্সেল শিটে। তারপর রয়েছে রাউন্ড। রাউন্ড হচ্ছে দশমিক ঘরে রাউন্ড করে, তো এটা আমরা ব্যবহার জানবো এবং বিস্তারিত সেখানেই বলা আছে। এবং লাস্ট এন্ড ফাইনাল আমাদের গুরুত্বপূর্ণ যেটা জনপ্রিয় একটা ফাংশন, সো ভি লুকআপ, ভার্টিক্যাল লুকআপ বলে। সো ছোট ছোট প্রজেক্ট করে আমাদের এই বিষয়গুলো আরো দক্ষ করে তুলবে। ছোট ছোট প্রজেক্টে এই সূত্রগুলোর ব্যবহার। তো শুরু করা যাক আজকের যে ক্লাসটা। তো ঠিক আছে। তো এক্সেল আমরা কিভাবে ওপেন করতে হয়, আহ, তারপরে হচ্ছে কিভাবে আমরা কাজ করতে হয়, কোনটাকে কি বলে, এগুলো আহ আগের ক্লাসে আমরা জানতে পেরেছিলাম। তো আজকে আর ওগুলো আলোচনা করবো না। আজকে জাস্ট আমরা ঢুকে যাচ্ছি কয়েকটা ফর্মুলার ভিতরে। সো এখানে আমার সেই এক্সেল শিট। তো এখানে অনেকগুলো ডাটা দেওয়া আছে এবং একটা ফুটের নাম এবং অনেকগুলো সেলস দেওয়া আছে। সেই সেলস গুলাকে আমরা সাম করতে চাই, অর্থাৎ যোগ করতে চাই। সো এখানে আমরা আহ রো বরাবরও যোগ করতে পারি। দেখা যাচ্ছে যে আমার এক বছরে কত সেলস হয়েছে সে তার জন্য আমার টোটাল সেখানে সাম আকারে দিতে পারি। আবার হচ্ছে যদি একটা মাসে সাম করতে চাই তাহলে এখানে কলম বরাবর আমরা সাম করতে পারি। তো সাম অর্থ হচ্ছে যোগ করা, তো আমরা এগুলো যোগ করতে পারি ডাটাগুলোকে। সো যোগ আমরা অনেকভাবে করতে পারি। ফাংশন ইউজ করে যোগ করতে পারি। আবার হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা সেল নিয়ে আমরা যোগ করতে পারি। তো এর জন্য আমরা সূত্র দিলাম। প্রথমে আমরা দুইভাবে দেখব। তো প্রথমে আমরা ম্যানুয়ালি যেভাবে যোগ করে সেভাবে বীজগাণিতিক নিয়মে যেভাবে যোগ করে সেভাবে যোগ করে দেখব। আর লাস্টে সূত্র অ্যাপ্লাই করে দেখব। তো শুরু করা যাক কিভাবে করি, একটু খেয়াল করি সবাই। তো প্রথমে হচ্ছে এখান থেকে আমরা যেহেতু যোগ করতে চাই, তো প্রথম সেলের ডেস্টিনেশন দেখতে হবে। এটা হচ্ছে রো, এই বরাবর রো আর এই বরাবর সেল। তো এর ডেস্টিনেশন হচ্ছে রো হচ্ছে 3 আর হচ্ছে রো রো 3 আর কলাম সি, সেহেতু এটার ডেস্টিনেশন হবে C3, এখানে দেওয়া আছে C3। তো এবার আমরা C3, তো আগে ইকুয়াল চিহ্ন দিতে হবে, ইকুয়াল
C3 লিখলাম, প্লাস প্লাস এটা লিখলাম, প্লাস সরি প্লাস লিখলাম, প্লাস যেহেতু আমাদের সংখ্যাটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো এই জন্য আমি উপরে করছি। একই বিষয় ওখানে লেখা আর এখানে লেখা একই বিষয়। প্লাস 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 পরের ঘর Z3 প্লাস K3 প্লাস L3 প্লাস M3 প্লাস প্লাস N3। সো এবার যদি আমি ইন্টার প্রেস করি, তো তার আগে আমাদের একটা ব্র্যাকেট দিতে হবে। সো ব্র্যাকেট এখানে না দিলে বিষয়টা একটু ভুল দেখাবে, এরর আসবে। সো এখানে আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। তো এবার আমি ইন্টার প্রেস করলাম, তো আমার এখানে ফলাফল দেখালো যোগের সাম আকারে, এখানে ফলাফল দেখালো। এবার আমি যদি চাই যে এখানে ডাবল ক্লিক করব, তাহলে আমার শেষে চলে আসলো। তো শেষে এটা দেখাচ্ছে না, কারণ এখানে এই সেলে কোনো ডাটা নাই। তো একইভাবে এরকম ভাবে আমরা কলামে করতে পারি। কলামে করলে সেম বিষয়টা আসবে, যেভাবে আমি আর করছি না, কারণ এটা একটু লেন্দি প্রসেস। তো এবার আমরা সূত্রের মাধ্যমে করব। সো এগুলো সূত্রের মাধ্যমে করলে, এক্সেলে সূত্রের মাধ্যমে করলে অনেকগুলা সময় বেঁচে যায় এবং হচ্ছে খুবই প্রোডাক্টিভ হয়, কাজের ধার বাড়ে। তো এর জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করার প্রথম শর্ত হচ্ছে ইকুয়াল চিহ্ন দিতে হবে। তারপরে আমরা সাম দিলাম, ফাংশনকে কল করলাম, সাম লিখলাম। এখন আমি কোন বরাবর নাম্বারটা যোগ করতে চাচ্ছি, আমরা রো বরাবর এগুলো টেনে দিলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর ইন্টার প্রেস করলাম, আমরা একটা নাম্বার পেয়ে যাচ্ছি সামের। তো এটা আমরা যদি ক্লিক করি, তাহলে একদম নিচ বরাবর চলে আসলো এবং হচ্ছে আমি ফলাফল দেখতে পাচ্ছি। সেম বিষয়টা এখানে আমরা করতে পারি। তো এখানে আমরা ইকুয়াল সাইন দিলাম, আমরা কলম বরাবর যোগ করব। তো সেহেতু এখানে আমি সরি সাম ফাংশনকে কল করলাম, কল করার পরে আমি সিলেক্ট করব যে পর্যন্ত আমি যোগ করতে চাই, এই কলম পর্যন্ত আমি যোগ করতে চাই, তাহলে তারপরে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম। এবার যদি আমি এভাবে টেনে দিই, তাহলে আমি ফলাফল দেখতে পাচ্ছি। সো এবারও দিলে আমরা ফলাফল দেখতে পাচ্ছি ডিসেম্বর মাস পর্যন্ত। সো এবার তো এই ফাংশনটি আমরা আরেকভাবে ইউজ করতে পারি। সো সেটা এবার আমরা সেই পদ্ধতিতে দেখব। খুবই প্রোডাক্টিভ হবে বিষয়টা। সো আমি ডিলিট করে দিচ্ছি, কলমগুলো ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে একেবারে কিভাবে যোগ করতে পারি। সো এই পর্যন্ত আমি যে ঘর পর্যন্ত ফলাফলটা দেখতে চাই টোটাল, সেই ঘর পর্যন্ত সিলেক্ট করব। এখন হচ্ছে টোটাল হচ্ছে এই বরাবর আমরা ডিসেম্বরের পরে টোটাল পর্যন্ত সিলেক্ট করছি, আর এখানে হচ্ছে টোটাল পর্যন্ত সিলেক্ট করছি, কারণ আমরা টোটালটা দেখতে চাই এই ঘরগুলাতে। টোটালের ঘরে আমরা হচ্ছে মোট যোগফল হিসেবে দেখতে চাচ্ছি। তো এটা দেওয়ার পরে আমরা হচ্ছে অল্ট্রা কিবোর্ডের আল্ট্রা প্লাস হচ্ছে, যদি প্লাস চিহ্ন চাপ দিই, তাহলে দেখা যাচ্ছে এখানে আমি ফলাফল পেয়ে যাচ্ছি।
সো একই ফলাফল এখানে আমার সাম আকারে আছে, এই যে প্রত্যেকটা সাম আকারে দেখাবে। সো এখানে হচ্ছে প্রত্যেকটা সাম আকারে, sorry, তো প্রত্যেকটা এভাবে সাম আকারে দেখাবে। তো প্রত্যেকটা এভাবে সাম আকারে দেখাবে। এখানে সাম ফাংশন অ্যাপ্লাই করা আছে। তো প্রত্যেকটা এভাবে সাম ফাংশন অ্যাপ্লাই করা আছে। তো আমাদের নেক্সট হচ্ছে সাম ইফ। সাম ইফ কি হচ্ছে, এখানে যখন যোগ করা হবে এবং একটা শর্ত জুড়ে দেওয়া হবে, তখন হচ্ছে আমরা সাম ইফ ব্যবহার করব। তো আমি বলছিলাম যে এখানে এখানে অনেকগুলো ডাউন ডাউন অ্যারো ক্রিয়েট করা আছে, ড্রপ ডাউন লিস্ট। তো এই লিস্টটিকে আমরা যখন সিলেক্ট করব, এখানে টোটাল সেলটা দেখাবে। তো এখানে সেলটা আমার দেওয়া আছে, আহ এখানে সেলগুলো দেওয়া আছে। তো আমি এখন চাচ্ছি যে এখানে একটা নির্দিষ্ট একটা আসলে নির্দিষ্ট একটা পণ্যের নাম দিলে আমি সেই টোটাল সেটটা দেখতে পাবো। তো তার জন্য আমাদের তার জন্য আর একটা জিনিস করতে হবে, এখানে আমার ড্রপ ডাউন যে লিস্টটা সেটা কিভাবে ক্রিয়েট করি সেটা দেখতে হবে। তবে এটা আমি পরে দেখাচ্ছি, আপাতত এখানে ফোকাস করি যে কিভাবে আমরা টোটালটা যোগ করতে পারি। যে এখানে নির্দিষ্ট একটা পণ্যের নাম দিলে আমরা হচ্ছে টোটাল সেটটা দেখতে পারি। তো তার জন্য আমাদের ফাংশন আছে, সেটা হচ্ছে সাম ইফ সাম ইফ ফাংশন। তো এখন বলছে যে রেঞ্জ, আমি কোন রেঞ্জে কোন রেঞ্জটা দেখতে চাচ্ছি, আমি সেল দেখতে চাচ্ছি। তাহলে তাহলে হ্যাঁ, তাহলে আমাদের যে ফুটের নাম এটা দিতে হবে, যে এই ফুটের এই রেঞ্জগুলা ক্যাপচার করবে। আহ একটু লেন্দি হয়ে যাচ্ছে প্রসেসটা। আচ্ছা, এই পর্যন্ত আমরা সিলেক্ট করলাম। একটা শর্টকাট ট্রিক্স আছে যদিও, সেটা বলছি। তারপরে উম, আমার ক্রাইটেরিয়া বলছে যে এখানে এই ঘরের মধ্যেই আমার কেবল হচ্ছে ডাইনামিক করার জন্য, অর্থাৎ যে কোনো একটা পণ্যের নাম দেব, সেই অনুযায়ী আমাদের টোটাল সেলটা দেখাবে। তো আমরা এই সেলে যেহেতু আমি বিভিন্ন নামটা ইউজ করব, তাহলে এই সেলের নামটাই হবে বা এই সেলের ডেস্টিনেশনই হবে এই ক্রাইটেরিয়া। তো এখানে ক্রাইটেরিয়া দিয়ে দিলাম, তারপর হচ্ছে সাম রেঞ্জ, কোন বরাবর সাম রেঞ্জটা করতে চাই। তো আমরা এই বরাবর সাম রেঞ্জটা করতে চাই। তো সরি, সামরেজটা এবার আবার করতে চাই। তো তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো চাপবো, তারপর হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস চাপলে আমরা আবার উপরে চলে আসলাম। তারপরে আহ, কি করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। তারপর এখানে দেখাচ্ছে, আমার এখানে সেল দেখাচ্ছে যে টোবাকোস, এটা ট্যাকোসে হচ্ছে টোটাল সেল এত। এখানে আমরা যদি সাপোজ পিৎজা, হ্যাঁ পিৎজা সিলেক্ট করি, তাহলে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে সাম ইফস এর রুলস। এখন সাম ইফস, এখন আগে ছিল একটা, এখন হচ্ছে একাধিক। যদি কন্ডিশন দেওয়া থাকে, যেমন আমি দেখতে পাচ্ছি যে ফুড এর নামের সাথে সাথে বিভিন্ন এরিয়ায় ওই ফুডটার কি পরিমাণ সেল, আমি টোটাল সেল পাচ্ছি সেটা হচ্ছে দেখবো। তার জন্য আমার এখানে দুইটা শর্ত যুক্ত হয়েছে। এক হচ্ছে ফুড নেম, বিভিন্ন ফুডের নামের সাথে আমি সেলকে কম্পেয়ার করতে চাচ্ছি, আবার হচ্ছে বিভিন্ন এরিয়ার সাথেও সেলকে দেখতে চাচ্ছি। তাহলে আমার দুইটা শর্তের সাপেক্ষে সেলটা দেখতে যাচ্ছি, এজন্য আমার সাম ইফস ব্যবহার করছি। তো সাম ইফস ব্যবহার করার জন্য এখানে আমার ফাংশনকে কল করতে হবে। ফাংশনকে কল করলাম, তারপর এখানে ফাংশনটা আসলো, ডাবল ক্লিক করলাম, তারপর হচ্ছে সাম রেঞ্জ দেখাচ্ছে। আগে ছিল সাম ইফস এর ক্ষেত্রে আমার রেঞ্জটা আগে ছিল, আর এখন সাম ইফস এর ক্ষেত্রে সরি সাম ইফ এর ক্ষেত্রে আমার রেঞ্জটা পরে ছিল, সাম রেঞ্জের পর। এখন সাম ইফস এর ক্ষেত্রে আমার সাম রেঞ্জটা সবার আগে দেখাচ্ছে। তো আমি কোন বরাবর সাম রেঞ্জটা করতে চাই,
তো সাম রেঞ্জটা হচ্ছে আমি ফুট থেকে নিতে চাই, তো এখান থেকে সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল শিফট ডাউন অ্যারো চাপলাম, তারপর হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে উপরে গেলাম। এখন তারপর হচ্ছে বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ। এখন বলছে যে ক্রাইটেরিয়া রেঞ্জ বলতে আমি কোন ঘরে ক্রাইটেরিয়া সেট করতে চাই, যে এই নির্দিষ্ট একটা ফুটের নাম দিলে সেই ঘর থেকে আমার হচ্ছে পরিবর্তন, নির্দিষ্ট নাম পরিবর্তন করলে। তো আমরা এখানে দেখতে চাচ্ছি যে নির্দিষ্ট একটা নাম, পোর্টের নাম দিলে আমার সেই অনুযায়ী সেলস এবং দেখাবে। তো সেজন্য তার জন্য আমার এই সেলসটাকে রেফারেন্স হিসেবে আমরা ইউজ করছি, বা ক্রাইটেরিয়া রেঞ্জ হিসেবে আমরা উল্লেখ করছি। সরি, ক্রাইটেরিয়া রেঞ্জ। তো এখানে এটা ক্রাইটেরিয়া রেঞ্জ দিয়ে দিলাম। এন্ড তারপরে হচ্ছে ক্রাইটেরিয়া ওয়ান। ক্রাইটেরিয়া ওয়ান, তো হ্যালো, তো সাম রেঞ্জ যেটা বলছে যে আমার এখান থেকে সাম রেঞ্জ বলতে এখানকার যোগফল আমরা দেখতে পাচ্ছি যে টোটাল সেল, তার আমরা যোগফল এখানে দেখতে পাচ্ছি। তো তার জন্য আমার সাম রেঞ্জটা হবে এই যে অংশটা যোগ করতে চাচ্ছি, তার রেঞ্জ। যে অংশটা যোগফল দেখতে যাচ্ছি, তার মানে সেলের যোগফল দেখতে যাচ্ছি, তাহলে সাম রেঞ্জটা হবে সেলের যোগফল। তাহলে এখান থেকে সিলেক্ট করলাম একটা সেল, তারপরে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, তারপরে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে উপরে গেলাম, তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ অন। ক্রাইটেরিয়া, এবার ক্রাইটেরিয়া সেট করব যে এখান থেকে ফুটের নাম বিভিন্নভাবে বদলালে আমার হচ্ছে যে ফুটগুলা এই রেঞ্জের ভিতরে থাকবে তার নাম অনুসারে আমার হচ্ছে টোটাল সেলসটা দেখাবে। তো তার জন্য রেঞ্জের জন্য আমার এইটুকু ফুট সিলেক্ট করব, তার জন্য কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে পুরোটা সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে উপরে আসলাম, তারপর রেঞ্জ ক্রাইটেরিয়া অন। এখন এই সেলে নামের পরিবর্তন করলে আপনি হচ্ছে টোটাল সেলটা দেখতে পাবো। তার জন্য ক্রাইটেরিয়া অন বলতে এখানে ক্রাইটেরিয়াটা সেট করছি এই সেলে, তাই এই সেলকে রেফারেন্স সেল বলে এবং এই রেফারেন্স সেলকে আমি সিলেক্ট করব ক্রাইটেরিয়া অনে। দেন ক্রাইটেরিয়া রেঞ্জ টু। ক্রাইটেরিয়া রেঞ্জ টু হচ্ছে এরিয়া বদলের ফলে আমার যে সেলস গুলো আসবে সেটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ টু, কারণ এখানে ক্রাইটেরিয়া হিসেবে এরিয়াকে সেট করছি দ্বিতীয় ক্রাইটেরিয়া। তার জন্য কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, তারপরে কন্ট্রোল দিয়ে ব্যাক স্পেস দিয়ে উপরে আসলাম। দেন ক্রাইটেরিয়া টু হচ্ছে এরিয়া, তাহলে এই সেলকে আমরা রেফারেন্স সেল হিসেবে গ্রহণ করলাম, ক্রাইটেরিয়া টু সেট করে দিলাম। দেওয়ার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, ওকে দিলাম, পেয়ে গেলাম ফলাফল। সিলেটে ফলাফল দেখতে পাচ্ছি। এখন আমরা পিৎজা সিলেক্ট করলাম, ঢাকাতে গেলাম, দেখতে পেলাম পিৎজা কত সেল হয়েছে ঢাকাতে। তাহলে সাম ইফস এবং সাম ইফের মধ্যে একটা মৌলিক পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে যে যদি একাধিক শর্ত বোঝায় তাহলে আমার সাম ইফস ব্যবহার করতে হবে, এবং যদি একটা শর্ত দেয় তাহলে সেক্ষেত্রে সাম ইফ ব্যবহার করতে হবে। একইভাবে এভারেজের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। এভারেজ, দেখা যাচ্ছে আমার এই মাসগুলার একটা এভারেজ লাগবে, তার জন্য এখানে পুরোটা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে এভারেজে গেলাম, গিয়ে এখান থেকে ডাবল ক্লিক করলাম, সরি, তো এখান থেকে ডাবল ক্লিক করলাম, আমার এসে গেল। সো এখানে এই এভারেজ এর ঘরে আমার এটা নাই, তো এই জন্য এটা দেখাচ্ছে, তো এটা ডিলিট করে দিই। তো এখান থেকে আমি আবার যাচ্ছি, এখান থেকে এখানকার এভারেজ করব, তো এখান থেকে অটো এভারেজ চাপ দিলে বা অটো এভারেজ সিলেক্ট করলে এখান থেকে এভারেজ পেয়ে যাচ্ছি। সো এখান থেকে যদি আমি এভাবে টেনে নিয়ে আসি এই বরাবর, তাহলে আমি এখান থেকে এভারেজটা পেয়ে যাচ্ছি। তো ধন্যবাদ। এই পর্যায়ে এভারেজটা হলো, তারপরে এভারেজ ইফ, তার মানে কি এখানে সেম ভাবে সামের ক্ষেত্রে যেভাবে ইউজ করছিলাম এভারেজ ইফটাও এমন ভাবে ইউজ করতে হবে। তো এভারেজ সেলটা, এখানে যে এভারেজ সেল
সো এই এভারেজ সেলটা আমার কত নির্দিষ্ট একটা পণ্যের ক্ষেত্রে সেটা হচ্ছে আমরা দেখতে পাবো। তো তার জন্য এখানে একটা ফাংশন কল করতে হবে, সেটা হচ্ছে এভারেজ ইফ ইফ এখন বলছে রেঞ্জ। রেঞ্জ বলতে কোন রেঞ্জে আমি এভারেজটা দেখতে চাচ্ছি। সো এখানে হচ্ছে এভারেজ রেঞ্জটা হচ্ছে এই যে শুধু রেঞ্জ এটা। আর এখানে আছে শেষে এভারেজ রেঞ্জ। এভারেজ রেঞ্জটা আমরা পরবর্তীতে সিলেক্ট করব। তো এখানে আমরা সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে নিচে কন্ট্রোল দিয়ে ব্যাক স্পেস দিলাম। তারপরে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া বলতে আমার এখানে দিলাম, ক্রাইটেরিয়া মানে এখানে পরিবর্তন, এই সেলে পরিবর্তন করলে, নাম পরিবর্তন করলে আমার পরিবর্তন হবে এভারেজ সেলটা। তো এই জন্য এটা রেফারেন্স সেলকে আমরা ক্রাইটেরিয়া হিসেবে ইউজ করছি। তারপরে এভারেজ রেঞ্জ, এটা আমার সিলেক্ট করতে হবে। এভারেজ রেঞ্জে নিচে গেলাম, তারপরে উপরে আসলাম, দেন আমি ক্লোজ করলাম, ওকে চাপ দিলাম, এন্টার চাপ দিলাম, পেয়ে গেলাম। এখন বিভিন্ন ভাবে নিলে আমি বিভিন্ন ভাবে পাচ্ছি, ঠিক আছে, এভারেজ পাচ্ছি। সো এভারেজ শিফটটা একইভাবে আমরা করতে পারি। সো এবার একটু ফাস্ট বলবো, একটু অ্যাটেন্টিভ হতে হবে। এভারেজ ইফস আমি সিলেক্ট করলাম, সরি, এখন হচ্ছে এভারেজ ইফ আমি ইফস মানে একাধিক, এখানে এভারেজ রেঞ্জ বলতে যাচ্ছে, তাহলে এভারেজ রেঞ্জটা এটা এভারেজ রেঞ্জ। সো কন্ট্রোল শিফট ডাউন এরো, কন্ট্রোল দিয়ে ব্যাক স্পেস উপরে, তারপরে এখন বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ অন, এটা ক্রাইটেরিয়া রেঞ্জ অন ছিল। তারপরে উপরে দিলাম, তারপর হচ্ছে বলছে যে সরি ক্রাইটেরিয়া রেঞ্জ, ওহো সরি, এখানে হচ্ছে এভারেজ রেঞ্জ, তো এটা দিলাম, তারপরে এখানে দিলাম, তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান, এখানে সিলেক্ট করলাম, উপরে আসলাম, তারপরে ক্রাইটেরিয়া ওয়ান মানে এখানে পরিবর্তন করব, ক্রাইটেরিয়া ওয়ান পেলাম। এখন হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ টু, ক্রাইটেরিয়া রেঞ্জ টু হচ্ছে এটা, তারপরে ক্রাইটেরিয়া টু হচ্ছে এটা। এখন আমি এখানে অনেকগুলো জিনিস আছে, যেমন ক্রাইটেরিয়া থ্রি দেওয়া যাবে। আমি যদি চাই যে আরেকটা এক্সটেনশন আর টেক্সট এক্সট্রা অ্যাড করব, তাহলে সেটা অ্যাড করে করা যায়। তো আমি আপাতত দুইটা নিয়ে কাজ করছি, তো এই জন্য দুইটা পর্যন্ত সীমাবদ্ধ রাখছি। তো তারপরে আমি ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ক্লোজ করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমি যদি বিভিন্ন জায়গায় পরিবর্তন করি, তাহলে এখানে এবারে সেলটা পরিবর্তন হবে। এবার আসি আমরা কাউন্টে কাউন্টে কতদিন আমরা ধারণা দিয়েছিলাম যদিও, এখন আবার করছি। এখানে হচ্ছে ফুটে হচ্ছে আমার বিভিন্ন রকম ক্যারেক্টার আছে, আর হচ্ছে সেলে আমার বিভিন্ন ভ্যালু আছে। তো ভ্যালুর জন্য আমরা কাউন্ট ইউজ করব, আর হচ্ছে ফুটের জন্য বা এই ভেরিয়েবল নামের জন্য আমরা কাউন্ট এ ইউজ করব। তো তার জন্য এখানে আমার কাউন্ট ফাংশন কল করতে হবে, কাউন্ট এ। সো কাউন্ট এ কল করলাম ক্যারেক্টারের জন্য, তো ভ্যালু ওয়ান, এখান থেকে নিচ পর্যন্ত, সরি, এখান থেকে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল ব্যাক স্পেস উপরে, এ পর্যন্ত আমরা গণনা করতে চাই। তো ভ্যালু টুল তো আর নাই, তো এই জন্য আমরা এখানে রেখে দিলাম। তো 666টা আছে। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি যাই, তাহলে দেখতে পাবো কতটি আছে, 671। তো ওখানে ছিল 6 আর এখানে আছে 71, তাহলে হচ্ছে আমার 666টা ওখানে আইটেম রয়েছে। তো এখানে যদি আমরা
কাউন্ট ব্যবহার করতাম, সাপোজ কাউন্ট ইউজ করলাম, তাহলে আমাদের শূন্য কেন? কারণ এখানে হচ্ছে কাউন্ট আমার কেবল ভ্যালুর ক্ষেত্রে ইউজ করা যায়, কোনো ক্যারেক্টারের ক্ষেত্রে ইউজ করা যায় না। তো এখানে যেহেতু ক্যারেক্টার সে ধরতে পারে না, এই জন্য হচ্ছে জিরো ধরে নিচ্ছে। আহ তো কাউন্ট এ শিফট হচ্ছে। তো এখন আমরা কাউন্ট সম্পর্কে জানবো। সো এখানে আমরা কাউন্ট ফাংশন দিলাম, কাউন্ট কাউন্ট ফাংশন দিলাম, তারপরে হচ্ছে ভ্যালু। তো এখান থেকে নিচে গেলাম, উপরে আসলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন ওকে। তো শিফট আসছে। তো এখানে ঠিক আছে। তো এখানে হচ্ছে ভ্যালু, তো এখানে কাউন্ট ফাংশন ইউজ করছি, এই যে এখানে দেওয়া আছে কাউন্ট ফাংশন। এখানে আমরা কাউন্ট এ ইউজ করছি। তো কাউন্ট এ, ও সরি, ওরা আছে। তো এখানে হচ্ছে কাউন্ট এ, আর এখানে হচ্ছে কাউন্ট ফাংশন ইউজ করছি, এই যে দুটাই। মানে কাউন্ট এ দেখাচ্ছে, আর এখানে হচ্ছে কাউন্ট। ওকে, নেক্সট কাউন্ট ইফ। এখন বলা হচ্ছে যে এই যে নামগুলা, এই নামগুলোর সাথে সাপেক্ষে প্রেজেন্ট অ্যাবসেন্ট কতটা টোটাল প্রেজেন্ট আছে। দেখা যাচ্ছে তানিশা রহমান ইনি কত দিন প্রেজেন্ট আছে। তো এটা কাউন্ট করার জন্য আমাকে একটা শর্ত ইউজ করতে হবে, সেটা হচ্ছে কাউন্ট ইফ ফাংশন। তো ফাংশন নিয়ম হচ্ছে আগে আমাকে ইকুয়াল চিহ্ন দিতে হবে। সো ইকুয়াল কাউন্ট কাউন্ট ইফ ফাংশনকে কল করলাম, তাহলে রেঞ্জ বলছে। তো আমি এখান থেকে রেঞ্জ গুলা সিলেক্ট করে দিলাম। তারপরে এখন বলছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়াটা রেঞ্জটা দিল। এখন হচ্ছে ক্রাইটেরিয়া সিলেক্ট করতে বলছে। তো ক্রাইটেরিয়া হচ্ছে আমার, তো ক্রাইটেরিয়া হচ্ছে এখানে ক্রাইটেরিয়া বলতে আমরা কি দেখতে চাচ্ছি? প্রেজেন্ট অ্যাবসেন্ট এগুলো দেখতে চাচ্ছি, তাই তো? তো এটা হচ্ছে ক্রাইটেরিয়া। তো আমরা প্রেজেন্ট দেখতে চাই। তো কোনো কিছু লেখার জন্য, ফাংশনের মধ্যে কোনো কিছু লেখার জন্য ডাবল কোটেশন ইউজ করতে হয়। তো আমি ডাবল কোটেশন দিলাম, তার মধ্যে ডাবল কোটেশনের মধ্যে আমাকে এই যে ক্রাইটেরিয়াটা উল্লেখ করলাম। কারণ কোনো কিছু লিখতে হলে, ফাংশনের মধ্যে কোনো কিছু লিখতে হলে আমার ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়। তো এখানে আমি যদি ইনপুট দিই, তাহলে আমার 28টা দেখতে পাচ্ছি। একইভাবে আমি এখানেও সূত্রগুলো অ্যাপ্লাই করে অ্যাপসেন্ট দিতে পারি। সেক্ষেত্রে আমার ফি এর জায়গায় এটা লিখতে হবে। তো সেটা আমরা দেখাচ্ছি না, পরে আমরা এখানে আমরা ফলাফল পেয়ে গেলাম। তো আমি দেখাচ্ছি আহ, এখানে, ওহ sorry, এখানে আমি এ দিলাম, দেওয়ার পরে ইন্টারসেপ্ট দিলাম একবার, কারণ এই যে একবারই আছে, ঠিক আছে, এ এখানে একবারই আছে। তো এখানে যদি এল দিই তাহলে জিরো আসছে, কারণ এখানে এ নাই। তো এটা, সো এখানে যদি আমি দিই তাহলে সেম ভাবে এখানে এলটা, এটা তোমাদের কাজ। এখন কাউন্ট ইফ, বলতে এখানে অনেকগুলো বলছে যে ইফস কখন হবে, যখন অনেকগুলো ক্রাইটেরিয়া যুক্ত হবে বা অনেকগুলো আমার কন্ডিশন যুক্ত হবে, তখন শর্ত জুড়ে দেবে। তো আমরা বলছিলাম যে ফুড নেমের সাথে এরিয়া, যদি এরিয়া ভেদে বিভিন্ন সেল ভিন্ন হয়, তো তার জন্য আমার যে বিভিন্ন এরিয়ায় আমি পিৎজা সেল দেখতে চাই, তো সেক্ষেত্রে আমার এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, যে কোনো একটা পিৎজা জাস্ট চেঞ্জ করে নিতে পারি। এখন আমি ঢাকার দেখতে চাই, কিন্তু এখানে আমাদের আসবে না, কারণ আমরা সূত্র ইউজ করি নাই। সূত্র ইউজ করতে হলে আমার কতটি সেল হয়েছে তার জন্য
কাউন্ট ইফ কাউন্ট ইফস ইউজ করতে হবে। সো কাউন্ট ইফস ইউজ করলাম, কাউন্ট ইফস ইউজ করলাম। তারপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ অন। ক্রাইটেরিয়া রেঞ্জ অন বলতে এই যে রেঞ্জটা আমার সেটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সরি, এখানে ভুল আছে। এখানে আছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে এই বরাবর আমরা ক্রাইটেরিয়াটা নিতে চাচ্ছি। কাউন্ট ইফ, যেটা বলছিলাম যে কাউন্ট ইফ রেঞ্জ অন, তো রেঞ্জ অনটা আমরা এখান থেকে ফুটের নামটা সিলেক্ট করব। নিচে গেলাম, তারপরে উপরে আসলাম, তারপরে হচ্ছে রেঞ্জ অন, তো ক্রাইটেরিয়া ওয়ান, ক্রাইটেরিয়া ওয়ান এই এখানে এই ঘরে পরিবর্তনের ফলে মানে বিভিন্ন ফুটের নাম দেব। তো এই পরিবর্তনের ফলে কাউন্টটা গণনা করবে। তো এজন্য আমরা রেফারেন্স ক্রাইটেরিয়া ওয়ানে এটা দিলাম। এখন হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ টু, মানে এরিয়া চেঞ্জের ফলেও আমি হচ্ছে বিভিন্ন এরিয়া ভেদে সেলগুলো দেখতে চাই। তার জন্য এরিয়া রেঞ্জ টুতে রেঞ্জ টুতে আমি এটা বসিয়ে দিলাম। এখন ক্রাইটেরিয়া টুতে সেম ভাবে ফুড নেমের মতো আমি এরিয়া চেঞ্জের ফলেও আমি কাউন্ট করতে চাচ্ছি। তো তার জন্য এটা দিলাম এবং ব্র্যাকেট সরিয়ে ক্লোজ করে দিলাম। তো এখানে আমি 2 দেখতে পাচ্ছি ময়মনসিংহের। তো এখানে আমি যদি চেঞ্জ করে সাপোজ ঢাকা নিই তাহলে হচ্ছে 2 পাচ্ছি। এখন আমি এখান থেকে একটা সরিয়ে দিলাম, সাপোজ এটা সরিয়ে নিলাম, তো আমরা তখন 1 দেখতে পাচ্ছি। কারণ আমরা 2 বারের থেকে একবার কমিয়ে দিয়েছি, তো এর জন্য 1 দেখতে পাচ্ছি। ঠিক আছে? এটা ডাইনামিক হলো। আশা করি এটা সবার ক্লিয়ার হয়েছে। এখন হচ্ছে ম্যাক্স এবং মিনিমাম কিভাবে নির্ণয় করতে হয়। So, এটা হচ্ছে একটু জটিল প্রসেস। তার আগে একটু বিষয় একটু ক্লিয়ার করে নিই যে লিস্ট আমরা কিভাবে তৈরি করতে পারি, এই যে লিস্টগুলো। তো এর জন্য আমার ডাটা যেতে হবে। ডাটা গিয়ে ডাটা ভ্যালিডেশন, এখানে আমার কি রয়েছে ডাটা ভ্যালিডেশন। তো ডাটা ভ্যালিডেশনে গিয়ে ডাটা ভ্যালিডেশন সিলেক্ট করব। দেন এখান থেকে আমি লিস্ট আকারে করব এবং সোর্স আমার কোনটায় উল্লেখ করতে বলছে যে সোর্স হিসেবে কাজ করবে। তো দিলাম, তারপরে হচ্ছে নিলাম, তারপর ওকে ক্লিক করলাম। তো এখান থেকে আমার বিভিন্ন রকম সেট হয়ে গেল। ঠিক আছে, সবার এটা আশা করি ক্লিয়ার। এখন আমি ক্লিয়ার ভ্যালিডেশন সার্কেল। সো এখান থেকে আবার উত্তোলনের জন্য আমরা কি করতে পারি, এখান থেকে ডাটা ভ্যালিডেশনে গিয়ে এবং এনি ভ্যালু দিয়ে ওকে ক্লিক করলে আমি আবার সেম জিনিসটাই পাবো। ওকে, এখন ম্যাক্সিমাম করব কিভাবে? ম্যাক্সিমাম করার জন্য তো আমরা ম্যাক্সিমাম আর মিনিমাম করি কোন ভ্যালুগুলো, আমরা তো 40 কোনো ম্যাক্সিমাম করি না। তাহলে হচ্ছে ম্যাক্সিমাম করার জন্য আমার এই সেলগুলোকে সিলেক্ট করতে হবে। তো এর জন্য একটা ফাংশন আছে যে ইকুয়াল ম্যাক্স। তো এটা নাম্বার অন বলতে আমার যদি একাধিক নাম্বার থাকে তাহলে সেক্ষেত্রে একাধিক নাম্বারও সিলেক্ট করতে পারবো, একটি নাম্বার থাকলে একটিও সিলেক্ট করা যাবে। তো একটি সিলেক্ট করার জন্য এখানে একটি হচ্ছে ম্যান্ডেটরি, তোমাকে সিলেক্ট করতে হবে, আর হচ্ছে আহ, একাধিক চাইলে করতে পারো, এটা অপশনাল। তো কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, তারপরে কন্ট্রোল ব্যাক স্পেস করে গেলাম, তারপরে ক্লোজ করলাম, এন্টার চাপলাম, আমার কি হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু পেলাম। মিনিমাম সেম ভাবে আমি আর দেখাচ্ছি না মিনিমামটা, এটা হচ্ছে হোমওয়ার্ক তোমাদের। অ্যান্ড দেন প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্ট বলছিলাম যে গুণ, আমরা ম্যানুয়ালি ফর্মুলা ইউজ করে এরকম করতে পারি, যেমন ইকুয়াল এই সেল গুণিতক এই সেল। এখন যদি আমি এখন যদি মানে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট উপরে করি তাহলে আমার গুণ আসে। কিন্তু এটা একটা লেন্দি প্রসেস, তো এটার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করেও আমরা করতে পারি। যে ফর্মুলাটা হচ্ছে
প্রোডাক্ট, প্রোডাক্ট মানে হচ্ছে গুণ। তো এখানে প্রোডাক্ট নাম্বার ওয়ান, সো এটা হচ্ছে নাম্বার ওয়ান, আর এটার সাথে আমরা এটা গুণ করতে চাই, তাহলে নাম্বার ওয়ান, এটা হচ্ছে নাম্বার ওয়ান, সিলেক্ট করলাম, কল করে হিসাব দিলাম, তাহলে আমি গুণ পেয়ে গেলাম। ঠিক আছে, তারপরে প্রোডাক্টের ক্ষেত্রে এবার আমি যদি এখান থেকে ডাবল ক্লিক করি তাহলে চলে আসবে। তারপর হচ্ছে ট্রিমে বলছিলাম যে অনাকাঙ্ক্ষিত যে ভাগ, এখানে ভাগ আছে, এখানে ভাগ আছে, তো এই অনাকাঙ্ক্ষিত ভাগগুলোকে এড়াতে আমরা ট্রিম ইউজ করি। তো ট্রিম ফাংশন ইউজ করার জন্য ট্রিম ট্রিম, সেখানে টেক্সট গুলোকে সিলেক্ট করতে বলছে, তাহলে আমি এখান থেকে টেক্সট গুলোকে নিয়ে নিব, টেক্সট গুলোকে নিয়ে নিব, ব্র্যাকেট ক্লোজ করলাম, তাহলে আমার চলে আসলো, যে অনাকাঙ্ক্ষিত স্পেস গুলা আর কি রিমুভ হয়ে গেছে। নিচে আমি যদি যাই তাহলে অনাকাঙ্ক্ষিত যে স্পেস গুলো ছিল সেগুলো রিমুভ হয়ে গেছে। তো নেক্সট ডে একটা হচ্ছে প্রপারের ক্ষেত্রে আমরা বলছিলাম যে সামনের দুটো নামের প্রথম অক্ষর হলো বড় হাতের আসবে। রহমান একটি নাম, মোহাম্মদ একটি নাম। সো মোহাম্মদের নামের প্রথম অক্ষর এম, তো এটা বড় হাতের দেওয়ার প্রয়োজন, আর রহমানের প্রথম অক্ষর আর, তো এটা বড় হাতের দেওয়া প্রয়োজন। তার জন্য আনিশা রহমান প্রথম থেকে শুরু করছে। সো এখানে ইকুয়াল চিহ্ন দিব, প্রপার দেওয়ার পরে টেক্সট গুলোকে সিলেক্ট করতে বলছে, টেক্সট গুলোকে সিলেক্ট করলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার চাপ দিলাম, কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম। নেক্সটে কোনটা কনক্যাটেনেট, যে সেলটা, সেটা আমরা এখানে হচ্ছে দুটো সেলকে, দুটো লাস্ট নেম বা ফার্স্ট নেম লাস্ট নেম, তো এই দুটোটাকে কিভাবে আমরা মার্জ করতে পারি, তো তার জন্য আমরা কনক্যাটেনেট যে কনক্যাটেনেট যে ফাংশনটা সেটা কল করব। তার জন্য ইকুয়াল কনক্যাটেনেট এখানে দেওয়া আছে। সো টেক্সট ওয়ান, এখানে দেখা যাচ্ছে দুইটা টেক্সট আমাদের সিলেক্ট করতে হবে। একটা টেক্সট ওয়ান মানে এইটাই আমরা সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে টেক্সট টু, একাধিক নাম আমরা টেক্সট সিলেক্ট করতে পারবো, যেহেতু আমাদের এখানে দুটো আছে তো আমরা দুটো সিলেক্ট করব। তারপরে ব্র্যাকেট ক্লোজ করলাম, দিয়ে দিল, তো আমরা এটা এখান থেকে নিচ পর্যন্ত নিয়ে গেলাম। তো এখন এখানে হচ্ছে আমাদের স্পেসটা আসে নাই, নামের মাঝখানে স্পেসটা আসে নাই, তো একদম স্পেস বাদে আসে, তো এটা একটু দৃষ্টিকটু লাগে, তো আমি এর জন্য নিচ বরাবর একটু ক্লিয়ার করে নিচ্ছি, ডিলেট দিয়ে ক্লিয়ার করে নিলাম। তো এবার আমরা স্পেস আনতে চাই, তার জন্য সেম ফাংশন ইউজ করব, কনক্যাটেনেট ফাংশনকে কল করলাম টেক্সট ওয়ান, তারপরে আমাদের স্পেস লাগবে। তো স্পেসের জন্য আমরা বলছিলাম যে ভিতরে ফাংশনের ভিতরে কোনো কিছু লিখতে হলে বা কোনো কিছু অ্যাড করতে হলে আমার ডাবল কোটেশনের মধ্যে করতে হবে। যেহেতু আমার স্পেস অ্যাড করতে হবে, তাহলে আমি ডাবল কোটেশনের মধ্যে স্পেসটা দিব, দেওয়ার পরে ডাবল কোটেশনের পরে সো এখানে ডাবল কোটেশনের মধ্যে এরপরে আমার নামের মাঝখানে যে স্পেসটা লাগবে সেই স্পেসটা ডাবল কোটেশনের মধ্যেই দিব। তো অনেক সময় স্পেসটা হচ্ছে টেক্সট আকারে হচ্ছে, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে এসএমএস আমরা যখন লিখি বাংলায়, তখন স্পেসকেও একটা ক্যারেক্টার হিসেবে ধরে। তো এই ব্যাপারটা এক্সেলের ক্ষেত্রেও সত্য। তো এই জন্য আমরা টেক্সট হিসেবে আহ এই ডাবল কোটেশনের মধ্যে যদি স্পেসটা দিই তাহলে সেটা হচ্ছে টেক্সট হিসেবে ধরছে। আপাতত তারপর টেক্সট থ্রি, তো টেক্সট থ্রি হচ্ছে আমার এটা, তো এটা করলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ করতে হবে অবশ্যই, তারপরে এটা চাপ দিলাম, আমরা এটা দেখতে পাচ্ছি যে কমপ্লিট হলো, পেয়ে গেলাম কাঙ্ক্ষিত ফলাফল।
তারপর রাউন্ড, রাউন্ড একটা গুরুত্বপূর্ণ। রাউন্ড, রাউন্ড ফাংশন কল করলাম, সরি, রাউন্ড ফাংশন কল করলাম। কল করার পরে এখন বলছে নাম্বার, আমার এই নাম্বার গুলা, নাম্বার গুলো সিলেক্ট করলাম, নাম্বার গুলো সিলেক্ট করলাম, করার পরে নাম্বার ডিজিটস অর্থাৎ কয়টা নাম্বার। এখানে দেখো অঙ্কের ক্ষেত্রে এই যে দশমিকের পরে অনেকগুলো ঘর আছে, তো আমি এখানে চাচ্ছি যে দুইটা ঘরের বেশি না নিতে। তাহলে আমি এখানে ডিজিটটা আছে 2 ডিজিটের বেশি নিব না, এর জন্য 2 লিখলাম। তার জন্য এন্টার চাপ দিলাম, 2 ঘরের বেশি আসেনি। কিন্তু এখানে দেখো যে আমার শেষে শূন্য আসেনি। তো এটা হচ্ছে এখানে হচ্ছে 49, শেষে হচ্ছে 5, এজন্য এটা হচ্ছে রাউন্ড করার জন্য 1 যোগ করে নিয়েছে। সো এখানে 5 শূন্য আসে নাই, তো আমরা এর জন্য এখানে গিয়ে হোমে গিয়ে যাব, গিয়ে এখানে ইনক্রিজ ডেসিমাল, এখানে একটা ক্লিক করলে আমরা শূন্য পেয়ে যাবো। ঠিক আছে, এগুলা এভাবে পাওয়া যায়। আর এখন যদি চাই যে আমরা তিনটা দেখতে চাই, তো হচ্ছে আমার তিনটা ঘর চাই, তো তার জন্য আমি রাউন্ড এখানে যদি 3 লিখি, 2 জায়গায় 3 লিখি, তাহলে আমার তিনটা ঘর পাবো। আমি 3টা লিখি, সরি, আমার রিমুভ করতে হবে, রিমুভ করে দিলাম। তো এখানে হচ্ছে রাউন্ড ফাংশন কল করবো, রাউন্ড নাম্বার, তাই নাম্বারটা সিলেক্ট করলাম, স্পেস দিলাম, এখন 3 ডিজিট লাগবে, দিয়ে এখানে ক্লোজ করলাম। আমার 3 ডিজিট পেলাম। তো এখানে যেহেতু কনফিগার রাউন্ড করে নিচ্ছে, তার জন্য আমাকে ডেসিমেল ইনক্রিজ করলে এখানে আমি পেয়ে যাচ্ছি কনফিগার করার পর। এখন হচ্ছে ভি লুকআপ, এটা যুগান্তকারী এক ফাংশন। তো ইনভয়েস নেমের মাধ্যমে আমরা কাস্টমার নেমকে, ইনভয়েস নাম্বারের মাধ্যমে কাস্টমার নেমকে খুঁজে বের করতে চাই। তার জন্য আমাকে এখানে লিস্ট আকারে নিতে হবে, ইনভয়েসকে আমি লিস্ট আকারে নিব, যাতে আমার সুবিধার জন্য খুঁজে পেতে সাহায্য করে। তো এখানে আমি গিয়ে ডাটায় যাব, সরি, ডাটায় যাব, ডাটা গিয়ে এখান থেকে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে ইনু ভ্যালু থেকে এখানে আছে লিস্ট দেব, লিস্টে আছে সোর্স কি, এই যে সেই সোর্স যেখান থেকে আমার লিস্ট আকারে নেবে, সোর্স, নিচে গেলাম, তারপরে এখানে দিলাম, তারপরে এখান থেকে আসলাম, ওকে চাপ দিলাম, এখান থেকে আমার অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে কাস্টমার নেমটা আমি যেতে চাই, ইনভয়েস নাম্বারের মাধ্যমে আমি কাস্টমার নামটা খুঁজে বের করতে চাই। অর্থাৎ ইনভয়েস নাম্বার আমি এখান থেকে যখন চেঞ্জ করব বিভিন্ন রকম, তখন কাস্টমার নেমটাও আমার চেঞ্জ হবে, কারণ প্রত্যেকটা ইনভয়েস নেমের সাথে একটা করে কাস্টমার নেম, আলাদা আলাদা কাস্টমার নেম আমার অ্যাসাইন করা আছে। তো তার জন্য আমার লাগবে, সো তার জন্য আমরা যেহেতু খুঁজে বের করতে যাবো, তাহলে হচ্ছে ভি লুকআপ ফাংশন ইউজ করব, VLOOKUP ফাংশন। এখন বলছে লুকআপ ভ্যালু, আমরা কোন ভ্যালুটা খুঁজে বের করতে চাই। লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু মানে কোন ভ্যালুর মাধ্যমে আমরা আহ, মূলত হচ্ছে কাস্টমার নেমটা চাই। তো ইনভয়েসের মাধ্যমে আমরা কাস্টমার নামটা চাই, তো এটা আমরা সিলেক্ট করলাম, এই যে লুকআপ ভ্যালু। তো এখানে আমি যখন চেঞ্জ করব তখন হচ্ছে আমার কাস্টমার নেমটা চেঞ্জ হবে। তো এই যে ইনভয়েস নামের মাধ্যমে যখন আমরা চেঞ্জ করব, সেই ইনভয়েস নাম্বারের মাধ্যমে আমি কাস্টমার নেমটা, তো এটা হচ্ছে লুকআপ ভ্যালু। এখন হচ্ছে বলতে হবে কমা দিব টেবিল অ্যারে। এখন আমি কাস্টমার নামটা সার্চ করব ইনভয়েসের থেকে, তো আমাকে শুরু করতে হচ্ছে ইনভয়েস থেকে, ইনভয়েস থেকে কাস্টমার নেম পর্যন্ত। অর্থাৎ এটা
এটা যে ঘর পর্যন্ত আমার লাগবে, দেখা যাচ্ছে আমার কাস্টমার নেম পর্যন্ত নেব। তো এই জন্য কাস্টমার নেম পর্যন্ত আমাকে সিলেক্ট করতে হবে। নেম পর্যন্ত সিলেক্ট করলাম। তারপরে আমি নিচে গেলাম, সরি ভুল হয়ে গেল, সিলেক্ট করলাম, আমি এটা সিলেক্ট করলাম। করার পরে নিচ বরাবর গেলাম, তারপরে উপরে আসলাম, পুরোটা সিলেক্ট করলাম। করার পরে আমার বলছে কলাম ইন্ডেক্স, তাহলে হচ্ছে কাস্টমার নেম কত নম্বর কলামে আছে বা কয়টা কলাম আমরা হিসেব করছি, দুইটা কলাম, কলাম ইন্ডেক্স হবে 2। অ্যান্ড তারপরে লুকআপ রেঞ্জ বা রেঞ্জ লুকআপ, এটা আমরা এক্সাক্ট মার্কস চাচ্ছি, মানে এক্সাক্ট যেটা দিব সেই অনুযায়ী আমাদের ম্যাচ করবে। তো দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, আমরা পেয়ে গেলাম। এখন যদি আমি কোড দিই, তাহলে হচ্ছে এখানে পাচ্ছি আহমেদ খান, এখানে করে আহমেদ খান। তো সেম ব্যাপার ফুড টিমের ক্ষেত্রে। তখন ফুড টিমের ক্ষেত্রে আমি একবার দেখা দিচ্ছি, ভি লুকআপ। তো লুকআপ ভ্যালু, সো লুকআপ ভ্যালুটা কি, আমার এই যে ইনভয়েস নেম এর মাধ্যমে আমরা চাই, আমরা যদি চাই যে আমরা এখানে কাস্টমার নেমের মাধ্যমে করবো এবার, তো সেটা দেখাচ্ছি। কাস্টমার নেমের মাধ্যমে আমরা ইনভয়েসটা দেখলাম। তো তার জন্য আমাকে, এটা এভাবে থাক, আমাকে এখানে ডাটা ভ্যালিডেশন আসতে হবে। তো এখানে আমি সিলেক্ট করলাম, ডাটায় গেলাম, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, এখান থেকে লিস্টে গেলাম, এখন সোর্স সিলেক্ট করব, এটা হচ্ছে আমার সেই সোর্স। তারপরে গেলাম, তারপরে এখান থেকে ক্লিক করলাম, এখান থেকে আমার ডাটা ভ্যালিডেশন চলে আসলো। এখন এই VLOOKUP যেটা অপূর্ণ ছিল সেটা যাব। হ্যাঁ, এখন হচ্ছে লুকআপ ভ্যালু বলছে, তো আমি কাস্টমার নেম এখান থেকে চেঞ্জ করব, সেটা হচ্ছে লুকআপ ভ্যালু। কাস্টমারের নেমের মাধ্যমে আমি ফুড নেমটা জানতে চাচ্ছি, তো টেবিল অ্যারে, টেবিল অ্যারেটা কি, আমার যেখান থেকে জানতে চাচ্ছি সেটা সিলেক্ট করতে হবে। তাহলে আমি এখানে কাস্টমার নামের মাধ্যমে সিলেক্ট করতে চাচ্ছি কোন পর্যন্ত, ফুড নেম পর্যন্ত আমি জানতে চাই। যখন আমি সেল জানতে চাবো তখন সেল পর্যন্ত সিলেক্ট করব, সেল পর্যন্ত সিলেক্ট করব, ঠিক আছে। এখন টেবিল অ্যারে, এখন হচ্ছে কলাম ইন্ডেক্স, সরি ভুল হয়ে গেল, লুকআপটা হচ্ছে টেবিল অ্যারে। তো এই বরাবর আমি তিনটাকে সিলেক্ট করতে হবে, তিনটাকে সিলেক্ট করলাম টেবিল অ্যারে হিসেবে। তিনটাকে সিলেক্ট করার পর নিচে গেলাম, গিয়ে এই বরাবর আমি তিনটাকে সিলেক্ট করলাম, করার পরে নিচে গেলাম, উপরে আসলাম, পুরোটা সিলেক্ট করলাম টেবিল অ্যারে, কলাম ইন্ডেক্স আছে তিনটা কলাম, তাহলে 3 দিলাম। তারপরে হচ্ছে কলার ইন্ডেক্স নাম্বার, এখানে ফলস, ক্লোজ করলাম। আহ ভ্যালু, আগের সপ্তাহে আমার একটু ভুল হয়েছিল, টেবিল অ্যারেটা সাধারণত যেখান থেকে আমি যে আহ, যে ভ্যালু বরাবর আমি খুঁজতেছি, যে ভ্যালুর সাপেক্ষে আমরা খুঁজতেছি, কাস্টমার নেম এর ভিত্তিতে আমি ফুটের নেমটা খুঁজতে চাচ্ছি, তো সেই জায়গা থেকে যেখান যে পাশ থেকে আমি খুঁজতে যাচ্ছি, অর্থাৎ কাস্টমার নেম থেকে, তো সেই বরাবর আমার সেই কলমটাকে আগে থেকে প্রথমে সিলেক্ট করতে হবে, প্রথমে সিলেক্ট করে নিলাম। তারপরে আমি হচ্ছে পিজ্জা পর্যন্ত, ফুড নেম পর্যন্ত যাচ্ছি। তো ফুড নেম পর্যন্ত গিয়ে পুরোটা সিলেক্ট করলাম, করার পরে উপরে আসলাম, আসার পরে আমি কলাম ইন্ডেক্স, দুইটা কলাম, তো কলাম দিলাম। এখন হচ্ছে রেঞ্জ বলছে, রেঞ্জ হচ্ছে আমার এক্সাক্ট ম্যাচ যেটা, এটা সিলেক্ট করলাম, ক্লোজ করলাম, বুম, আলিশা পিজ্জা।
তো সেম ভাবে সেলের কাজ তোমাদের এটা, এটা করলাম না। তো এই পর্যন্ত আজকের মতো ক্লাস। তো সবার কেমন লাগলো সেটা জানিও। আমি আমার মতো চেষ্টা করেছি। যদি বোঝার কোনো অসুবিধা থাকে তাহলে নেক্সট কোনো একটা ক্লাসে আমরা আবার শুরু করতে পারি। আজকের মতো পর্যন্ত বিদায়, শুভরাত্রি।